প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস একাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম তত্ত্বে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন হালদার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অংশীদারি ব্যবসা সম্পর্কে। আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা বা অসুবিধা। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের সুবিধার পাশাপাশি যে সকল অসুবিধা রয়েছে তার নিম্নরূপ। প্রথমত হচ্ছে অসীম দায়। আমরা শুরুতেই জেনেছিলাম যে গঠন, পরিচালনা ও অন্যান্য কতিপয় ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ে যথেষ্ট কি সুবিধা ভোগ করা যায়। তবে এসব সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে। যদি বলি, প্রথম অসুবিধা হচ্ছে অসীম দায়। যে সাধারণ অংশীদারি ব্যবসায়ের প্রত্যেক অংশীদারের দায় ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে অসীম। কেননা এই দায় বা দেনার জন্য প্রত্যেক অংশীদার যৌথভাবে কিংবা এককভাবে কি দায়ী থাকে। নাম্বার 2 হচ্ছে মূলধনের সীমাবদ্ধতা। দেখো, যে সীমিত সংখ্যক সদস্য, হ্যাঁ, মূলধন সংগ্রহে পদ্ধতিগত অসুবিধা, অংশীদারদের সীমাহীন দায় ইত্যাদির কারণে প্রয়োজনীয় মুহূর্তেও এই ব্যবসায় যথেষ্ট পরিমাণ মূলধন সরবরাহ করা সম্ভব হয় না। তাছাড়া যৌথ দায়িত্বের কারণে কেউ এককভাবে মূলধন সরবরাহে এগিয়ে আসে না। মূলধনের সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও সম্প্রসারণে কি হয়, বাধাপ্রাপ্ত হয়। তারপর দেখো, পারস্পরিক সদ্বিশ্বাসের অভাব। নাম্বার 3, এটা দেখো যে পারস্পরিক সদ্বিশ্বাসের অভাব। সেটা কি? যে আমরা জানি অংশীদারি ব্যবসায় গঠিত হয় পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর। অর্থাৎ কাম্য মানের পারস্পরিক আস্থা ও সদ্বিশ্বাস না হলে এ ধরনের ব্যবসায় পরিচালনা করা যায় না। বাস্তবে অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস হ্রাস পায়। তাদের স্বার্থের সংঘাতে একবার দেখা দিলে অবিশ্বাস ভেতর থেকে অংশীদারদের পারস্পরিক সম্পর্ক নিঃশেষ করে ফেলে। ফলে ব্যবসা পরিচালনাতে সমস্যা সহ এর বিলোপ অনেক ক্ষেত্রে অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। তারপর বলা হচ্ছে মালিকানা হস্তান্তরে সীমাবদ্ধতা। দেখো, যে এই ব্যবসায়ের অংশীদারগণ অবাধে মালিকানা হস্তান্তর করতে পারে না। চুক্তিতে উল্লেখ না থাকলে কিংবা অন্যান্য অংশীদারদের সম্মতি না নিয়ে কোনো অংশীদার তার মালিকানা ইচ্ছা সত্ত্বেও অপর কারো কাছে হস্তান্তর করতে পারে না। তাছাড়া আইনগত জটিলতার কারণে তৃতীয় পক্ষ অংশীদারি ব্যবসায় শেয়ার করে তেমন উৎসাহী দেখা যায় না। তারপর দেখো, তো স্বাধীন সত্তার অভাব। স্বাধীন সত্তার অভাবটা কি? যে মালিকানার সত্তা থেকে ব্যবসায়ের সত্তা ও অস্তিত্বের ভিন্নতাই হলো স্বাধীন সত্তা। আর এই স্বাধীন সত্তার বলে ব্যক্তির ন্যায় ব্যবসায়ী নিজ নামে পরিচালিত ও পরিচিত হতে পারে। অংশীদারি ব্যবসায়ীর কোনো আইনগত সত্তা নেই, কারণ এটি আইনের মাধ্যমে সৃষ্টি হয় না। অংশীদারদের ব্যক্তিগত সত্তা, প্রাতিষ্ঠানিক সত্তা এক এবং কি অভিন্ন। তা এই ব্যবসায়ী নিজ নামে পরিচালিত ও পরিচিত হতে পারে না। মালিকের নামে এই সংগঠন কি হয়, পরিচালিত হয়। তারপর দেখো, যে স্থানীয় সত্তার অভাব। এটা আমরা পড়ে ফেলেছি। যদি বলি আমরা স্থায়িত্বের অনিশ্চয়তা, যে অংশীদারি ব্যবসায়িক স্থায়িত্ব অনিশ্চিত। অংশীদারদের পারস্পরিক বিরোধ, যেমন কোন অংশীদারদের মৃত্যু, দেউলিয়া, মস্তিষ্ক বিকৃত, তারপর হচ্ছে বিশ্বাস ভঙ্গ, অসাধুতা প্রভৃতির কারণে যে কোনো সময় এই ব্যবসায় ভেঙে যেতে পারে। তাই অংশীদার, পাওনাদার সহ সংশ্লিষ্টদের মনে ব্যবসায়িক স্থায়িত্বের অনিশ্চয়তা জনিত ভীতি ও স্বাভাবিক অগ্রগতি কি করে, বাধাগ্রস্ত করে। তারপর হচ্ছে দেখো, যে অদক্ষ ব্যবস্থাপনা।
অর্থাৎ অংশীদারি কারবারের ক্ষেত্রে দেখা যায় অংশীদারদের অনেকের দায়িত্ব পালনে অনীহা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বা সমস্যা ক্ষেত্র বিশেষে, হ্যাঁ, অন্যদের অযাচিত হস্তক্ষেপ, পরিচালনাগত জটিলতা ও ব্যবসায় পরিচালনার জন্য ন্যায্য পারিশ্রমিকের অভাব প্রভৃতি সমস্যার কারণে এই ব্যবসায় ব্যবস্থাপনা প্রায়শই কি হয়, অদক্ষ হয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানের সম্পর্কে অংশীদারদের মনে নিরুৎসাহের কি হয়, সৃষ্টি হয়। তারপর দেখো, এখানে বলা হচ্ছে কি সীমিত সদস্য সংখ্যা। সীমিত সদস্য সংখ্যা কি বলছে, আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, কিন্তু সর্বোচ্চ সদস্য সংখ্যা সাধারণ অংশীদারি ব্যবসায় 20 জন এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ হচ্ছে 10 জন। দেখো এই সদস্যের সীমাবদ্ধতার কারণে কি হয়, মূলধনের কমতি বা ঘাটতি করে। এই জন্য কি হয়, এখানে এখানে সদস্য সংখ্যা অত্যন্ত কম থাকে। তারপর দেখো পরিচালনার জটিলতা। আমরা জানি অংশীদারি কতিপয় ব্যক্তি, হ্যাঁ, স্বেচ্ছায় স্বাধীনভাবে পরস্পরের সম্মতিতে কি হয়, কি নির্দিষ্ট মুনাফা লাভের উদ্দেশ্যে অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে। দেখো যে অংশীদারদের মধ্যে সকল অংশীদার কিন্তু কি স্বশিক্ষায় শিক্ষিত বা সমান শিক্ষিত নয়। হ্যাঁ, এর মধ্যে সমান শিক্ষিত ভিন্নতার কারণে, শিক্ষার ভিন্নতার কারণে বা দক্ষতার ভিন্নতার ঘটে। দেখা গেল যে অংশীদারি ব্যবসায়ে প্রত্যেক অংশীদার নির্দিষ্ট সময় তার দায়িত্ব পালনে কি হয় বলতো, কি এগিয়ে আসে। দেখা যাচ্ছে এক একজনের পরিচালনা এক এক রকম হয় বিধায় এখানে পরিচালনাগত জটিলতা কি বিদ্যমান থাকে। তারপর দেখো বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এটা আমি অ্যাড করে দিলাম যে এই ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের সকল অংশীদারদের মতামত নিতে হয়। সকল অংশীদারকে যথাসময়ে একসাথে না পাওয়া ও মতের অমিল ইত্যাদি থাকার কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। এর বিলম্ব বা নিত্য বিষয় হয়ে দাঁড়ালে সেক্ষেত্রে সুষ্ঠুভাবে ব্যবসা চালানো কি নয়, সম্ভব নয়। এবার দেখো পরিচালনা, তারপর বলেছে অসম মুনাফা বন্টন। অসম মুনাফা বন্টন কিভাবে, যে অনেক সময় অংশীদারদের ব্যবসায়ের মূলধন বিনিয়োগ না করেও কোনো কোনো ব্যক্তি অংশীদার হতে পারে এবং মুনাফার অংশ ভোগ করতে পারে। অর্থাৎ কোনো অংশীদার মূলধন বিনিয়োগ না করেও ক্ষেত্র বিশেষে কি হতে পারে, অংশীদার কি অংশীদারি হতে পারে বিধায় মুনাফা বন্টন অসমতা এখানে প্রযোজ্য। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অর্থাৎ অংশীদারি ব্যবসায় বিভিন্ন প্রকারের হতে পারে। ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য এবং দায় দায়িত্বের ভিত্তিতে অংশীদারি ব্যবসাগুলোকে নিম্নোক্ত ভাবে কি করতে পারি, আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, নিচে এই ভাগগুলো হচ্ছে এরকম, দেখো তোমরা। প্রথম হচ্ছে কি অংশীদারি ব্যবসাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায় আর দ্বিতীয়টা হচ্ছে কি সীমিত অংশীদারি ব্যবসায়। তোমরা আরেকটা জিনিস খেয়াল করো যে অংশীদারি ব্যবসাকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা সাধারণ অংশীদারি ব্যবসা, একটা সীমিত অংশীদারি ব্যবসা। আবার দেখো সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা কি, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সময়ের ভিত্তিতে, একটা কি ভিত্তিতে, উদ্দেশ্য ভিত্তিতে। তাহলে আমরা জানি কি যে এর প্রকৃতি, উদ্দেশ্য এবং দায় দায়িত্বের ভিত্তিতে অংশীদারি ব্যবসাকে বিভিন্ন ভাগে আমরা বিভক্ত করতে পারি। প্রথম বিভক্ত আমরা করতে পারি কি, যে সাধারণ অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসা কি আছে দেখো, তিনটা এখানে টপিকস আছে বা হিন্টস আছে আমাদের। যে 1932 সালের অংশীদারি আইনের, হ্যাঁ, অংশীদারি আইন। আর এখানে নিবন্ধন বাধ্যতামূলক নয়, এখানে সকল সদস্যদের দায় অসীম। আবার সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা কি বলতেছে, যে সীমিত অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় মূলত 1907 এবং 1890 সালের ভারতীয় ও ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত হয়। এটা কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক, অবশ্যই সীমিত অংশীদারি ব্যবসা নিবন্ধন কি বলতো, বাধ্যতামূলক। সীমিত ও অসীম দায়, সীমিত ও অসীম দায় সম্পন্ন অংশীদার সর্বোচ্চ 3 জনের দায় এখানে সীমাবদ্ধ থাকে। তারপর দেখো ঐচ্ছিক, নির্দিষ্ট সময় এবং উদ্দেশ্য। তাহলে আমরা শুরুতে পড়ে ফেললাম যে সাধারণ অংশীদারি ব্যবসা বলা হচ্ছে যে সকল অংশীদারি ব্যবসায়ের দায় দায়িত্ব সীমাহীন। অর্থাৎ যে অংশীদারি ব্যবসায়ের সদস্যদের দায় দায়িত্ব কি বলতো, সীমাহীন, সেটাকে বলা হবে সাধারণ অংশীদারি ব্যবসায়। অর্থাৎ যে অংশীদারি ব্যবসায় অংশীদার দায় দায়িত্ব সীমাহীন থাকে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। 1932 সালে ভারতীয় আইন অনুযায়ী এ ধরনের ব্যবসায় গঠিত হয় এবং এই ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। এ ধরনের এ ধরনের সকল মানে হচ্ছে এ ধরনের অংশীদার ব্যবসায়ের সকল অংশীদার পৃথকভাবে এবং যৌথভাবে ব্যবসায়ের যাবতীয় দায়ের জন্য দায়বদ্ধ থাকে।
সকল অংশীদারদের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা অধিক হয় বিধায় দেনার দায়ে অধিকাংশ ব্যক্তিগণের ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ হতে পারে। এখানে সাধারণ অংশীদারি ব্যবসা মূলত দুই প্রকার। এক হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, অর্থাৎ ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলতে আমরা সেই অংশীদারি ব্যবসায় বলতে পারি যেখানে যার স্থায়িত্বকাল নির্দিষ্ট উল্লেখ থাকে না, অর্থাৎ চুক্তিপত্রে যে অংশীদারদের মেয়াদ উল্লেখ থাকে না, নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, সেটাকে বলা হবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। বাংলাদেশে বিদ্যমান 1932 সালের অংশীদারি আইনের 7 ধারায় বলা হয়েছে, হ্যাঁ, যে কোনো অংশীদারি চুক্তিপত্রে অংশীদার ব্যবসায় স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কোনো অনির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয়, হ্যাঁ, অথবা নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হলেও উক্ত সময় শেষে হওয়ার পরেও ব্যবসায় চলতে থাকে, অথবা কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য গঠিত হলেও উক্ত কার্য সমাপ্ত হওয়ার পরেও ব্যবসা কি করে চলতে থাকে। এই প্রকার অংশীদারি ব্যবসায়ের সময় ও স্থায়িত্বকাল অংশীদারগণের ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ কোন সময় যে কোনো অংশীদার স্বল্প সময়ের নোটিশে ব্যবসায়গুলো সাধন করতে পারে, ঘটাতে পারে। তারপর দেখো যে নির্দিষ্ট সময় ব্যবসায় আমরা আগে বলেছি যে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা দুই প্রকার, অর্থাৎ নির্দিষ্ট সময় নির্দিষ্ট কি উদ্দেশ্য, অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, হ্যাঁ, অথবা কোনো বিশেষ কাজ করার জন্য অথবা কোনো বিশেষ সময়ে কাজ করার জন্য যে সাধারণ অংশীদারি ব্যবসা গঠন করা হয় তাকে বিশেষ বা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলা হয়। এই ধরনের অংশীদারি ব্যবসায় কোনো নির্দিষ্ট বা বিশেষ কাজ সম্পাদনের জন্য অথবা কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত হয় এবং উক্ত কাজ সম্পাদন নির্দিষ্ট মেয়াদে শেষ হওয়ার পর এই ব্যবসার অবসান ঘটে। এটা অংশীদারি ব্যবসা দুই ধরনের, আমরা বলছি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কি উদ্দেশ্য। নির্দিষ্ট সময়টা কি, যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন বা কাজ সম্পন্ন হলে অংশীদারি ব্যবসায়ে বিলোপ সাধন ঘটবে এই মর্মে কোনো কিছু চুক্তিতে উল্লেখ থাকে তাকে নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত অংশীদারি ব্যবসায় বলা হয়। এরূপ ব্যবসায় নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য গঠিত হয় এবং কাজ শেষ হলে ব্যবসায় কি হয় বলতো অবসান ঘটে। যেমন একটি 5 তলা বিল্ডিং নির্মাণের জন্য অংশীদারি ব্যবসা গঠিত হলে উক্ত বিল্ডিং নির্মাণের কাজ শেষের সাথে সাথে ব্যবসায় কি করবে অবসান ঘটবে। এবার দেখো যে নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য গঠিত অংশীদারি ব্যবসা সেটা কি, যে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য যে অংশীদারি ব্যবসা গঠিত হয় এবং মেয়াদান্তে স্বাভাবিকভাবেই এর বিলোপ সাধন ঘটে তাকে নির্দিষ্ট সময়ের জন্য গঠিত অংশীদারি ব্যবসা বলে। যেমন অংশীদারগণ অংশীদারি চুক্তিপত্রে যদি উল্লেখ করে যে ব্যবসায়টি 5 বছর মেয়াদ পর্যন্ত চলবে তবে এটি ব্যবসা হিসাবে গণ্য করা হবে। তারপর দেখো আমাদের যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, তাই না, যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হচ্ছে যে ব্যবসায়ীর অংশীদারের দায় সীমাবদ্ধ থাকে, দেখো এই পাশের অংশটা, সেটা সীমাবদ্ধ অংশীদারি। অর্থাৎ যদি কোনো অংশীদার ব্যবসায় কোনো অংশীদারদের দায় সীমাবদ্ধ থাকে তাকে সীমিত বা সীমাবদ্ধ বা পরিমিত অংশীদারি ব্যবসায় বলে। 1960 সালের সীমিত অংশীদারি আইন অনুযায়ী এই ধরনের ব্যবসা গঠিত হয়। অংশীদারি ব্যবসায় সাধারণ বৈশিষ্ট্য হলো এর অংশীদারদের দায় অসীম হয়, তবে যদি কোনো অংশীদার ব্যবসায় এর এক বা একাধিক সদস্যদের দায় চুক্তি মোতাবেক আইনগত কারণে সীমাবদ্ধ হয় তবে সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় নামে অভিহিত হয়। তবে সীমিত অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ 3 জন অংশীদারদের দায় সীমাবদ্ধ রাখা যায়। সীমিত অংশীদারগণ ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। বেশিরভাগ উল্লেখ্য যে আইন অনুযায়ী এরকম অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন অসীম দায় সম্পন্ন অংশীদারি থাকা আবশ্যক। পরিশেষে আমরা বলতে পারি কি, অংশীদারি ব্যবসায় মূলত চুক্তির উপর নির্বাচিত ভিত্তিক একটি ব্যবসা সংগঠন। চুক্তির শর্তগত ভিন্নতা হেতু ব্যবসায়িক গতি প্রকৃতি ও ধরনের বেশ বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। দেখো এখন বলবো যে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র কি, তাই না, এখানে লেখা আছে যে অংশীদারি চুক্তির লিখিত রূপকে অংশীদারি চুক্তিপত্র বলে। অর্থাৎ অংশীদারগণ যে পত্রে নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করেন তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা কি হয় গঠিত হয়। চুক্তির অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, আমরা জানি চুক্তি অংশীদারি ব্যবসায় কি মূল ভিত্তি, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। তাই চুক্তিকে অংশীদারি ব্যবসায় কি বলা হয় গঠনতন্ত্র বলা হয়। যেখানে কোনো অংশীদারি চুক্তি হয় না সেখানে অংশীদারি ব্যবসায় চুক্তি হয় না। অর্থাৎ যে দলিলে অংশীদারি ব্যবসায়ের
গঠন, প্রকৃতি, হ্যাঁ, উদ্দেশ্য, স্থিতিকাল, মূলধনের বিবরণ, পরিচালনা, নিয়ন্ত্রণ ও লাভ লোকসান বন্টনের হার, অংশীদারদের অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব ইত্যাদি প্রধান প্রধান বিষয়সমূহ সর্বসম্মতিক্রমে লিপিবদ্ধ করা হয়, তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। আর উক্ত চুক্তিপত্রের বিষয়বস্তু একজন নিবন্ধক ইচ্ছা করলে পরিবর্তনও করতে পারেন। এখন দেখো যে অংশীদারি চুক্তিপত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থাৎ অংশীদারি চুক্তিপত্র থেকে যে সকল সুবিধা পাওয়া যায়, এক হচ্ছে কি ব্যবসায়িক ভিত্তি। আমরা জানি মৌখিক চুক্তি, ব্যবসায়িক ভিত্তি যখন আমরা বলবো, আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অংশীদারি ব্যবসায়িক চুক্তিপত্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কারণ মৌখিক চুক্তি আইনের চোখে মূল্যহীন। এই চুক্তি আদালত গ্রহণ করে না, তাই মৌখিক চুক্তি আইনের চোখে কি বলতো মূল্যহীন। যদি ব্যবসায়ের ভিত্তিটা কি, যে চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ের ভিত্তি স্বরূপ। এটি এমন একটি সংবিধান যার ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম কি হয়, পরিচালিত হয়। অংশীদারদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় এই চুক্তির মাধ্যমে। চুক্তির মাধ্যমে অংশীদারদের কি হয়, মধ্যকার সম্পর্ক তৈরি হয়। প্রামাণ্য দলিল, দুই হচ্ছে প্রামাণ্য দলিল। এটা বলা হয়েছে যে চুক্তিপত্র ভবিষ্যতে প্রামাণ্য দলিল হিসাবে কাজ করে এবং প্রয়োজন বোধে এর মাধ্যমে আইনের আশ্রয় নেওয়া যায়। তারপর দেখো যে দিক নির্দেশক। দিক নির্দেশক এখানে এইভাবে বলা হয়েছে যে অংশীদারি চুক্তিপত্র পথ প্রদর্শকের কাজ করে। চুক্তিতে উল্লেখিত বিষয় নিয়ম অনুসারে ব্যবসায় পরিচালিত হয়। তারপর দেখো বিবাদ মীমাংসাতে কিভাবে চুক্তিপত্র ভূমিকা পালন করে, যে ভবিষ্যতে অংশীদারদের মধ্যে, হ্যাঁ, ভবিষ্যতে অংশীদারদের মধ্যে ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে বিরোধ দেখা গেলে তার লিখিত চুক্তির শর্ত অনুযায়ী মীমাংসা করতে হয়, কেননা সকলকে এই চুক্তির শর্ত মেনে চলতে হয়। তারপর দেখো চুক্তি কিভাবে রক্ষা কবচ হিসেবে কাজ করে, যে বিশ্বাস ভক্ষণ জনিত কারণে সৃষ্ট মনোমালিন্য তথা ভুল বোঝাবুঝি দূর করে অংশীদারি চুক্তিপত্র রক্ষা কবচ হিসাবে কাজ করে। স্থায়ী রেকর্ড হিসাবে চুক্তিপত্র অবদানগুলো কি, যে চুক্তিপত্র একটা স্থায়ী রেকর্ড বলে ভবিষ্যতে চুক্তি সংক্রান্ত কোন বিষয়ে যদি সন্দেহ দেখা যায় তা সহজেই নিরসন করা কি হয় বলতো সম্ভব হয়। তারপর বলা হচ্ছে যে অংশীদারিত্বের ভিত্তি সুদৃঢ় করে, মানে যে চুক্তিপত্র থেকে অংশীদারি সম্পর্কে কি হয়, সৃষ্টি হয় এবং চুক্তির শর্ত সবাই মেনে চলে বলে পারস্পরিক সম্পর্কের ভিত্তি কি হয়, দৃঢ় হয়। ক্ষমতার সীমা নির্ধারণ, যে ক্ষমতার সীমা নির্ধারণের চুক্তিবদ্ধ ভূমিকা এইভাবে হয় যে ব্যবসায়ের পরিচালকদের দায় দায়িত্ব ও ক্ষমতা, নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইত্যাদি বিষয়সমূহ চুক্তিপত্রে সুস্পষ্ট বর্ণনা করা কি হয়ে থাকে। তারপর বলা হচ্ছে তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক নির্ধারণ। দেখো এখানে এইভাবে বলছে যে ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অর্থাৎ তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক নির্ধারণে চুক্তিপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর দেখো যে দায় দায়িত্ব ও মুনাফা বন্টন, হ্যাঁ, বলেছে অংশীদারদের মধ্যকার দায় দায়িত্ব ও ব্যবসায়ী অর্জিত মুনাফা অন্যান্য সুযোগ সুবিধা শর্ত মোতাবেক কি করা যায়, বন্টন করা যায়। তারপর দেখো যে আইনগত মর্যাদা, আইনগত মর্যাদায় অংশীদারি চুক্তিবদ্ধ ভূমিকা কিরকম, যে চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ীকে আইনগত ভাবে আইনগত মর্যাদার অধিকারী করে। চুক্তির বলে যে কোনো রকম আইনগত সাহায্য সুযোগ তারা লাভ করা ছাড়া প্রায় সম্ভব নয়। আবার দেখো যে চুক্তিপত্র কিভাবে বিলোপ সাধনে সহায়ক, যে অংশীদারি ব্যবসায়ী বিলোপ সাধনকারী অংশীদারদের মধ্যে সম্পত্তির ভাগ বন্টন, হ্যাঁ, তারপর দায় ও দায়িত্ব বন্টন ইত্যাদির ক্ষেত্রে চুক্তিপত্র লিখিত শর্ত মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে, ফলে সহজে বিলোপ সাধন কাজটি কি করা যায়, এখানে সম্পন্ন করা যায়। তাহলে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, আলোচনার ভিত্তিতে একটা বিষয় প্রতীয়মান হলো যে চুক্তি অংশীদারি ব্যবসায় একটা অপরিহার্য অতি গুরুত্বপূর্ণ দলিল। অনেক সময় মৌখিক চুক্তিও বলেও অনেক সময় মৌখিক চুক্তি বলেও অংশীদারি ব্যবসায় গঠিত ও কি হয়, পরিচালিত হয়, কিন্তু ব্যবসায়ী সুষ্ঠু পরিচালনার স্বার্থে এবং যাবতীয় সমস্যা নিরসনে লিখিত চুক্তির ভূমিকা কি হচ্ছে অনবদ্য বা অপরিসীম। সুতরাং অংশীদারি ব্যবসায়িক চুক্তির প্রয়োজনীয়তা কি, অনস্বীকার্য। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।